আসসালামু আলাইকুম। প্রোস্টোডন্টিক্স এর ক্লাসে স্বাগতম। আজকে আমাদের টপিক রিমুভাবল পার্শিয়াল ডেঞ্চার। এই টপিকটি পড়ার আগে আমরা দেখে নেব প্রিভিয়াসলি এখান থেকে কি কি কোশ্চেন আমাদের পরীক্ষায় আসছে। তো আপনাদের সুবিধার্থে আমি কোশ্চেনগুলোকে একটু কনসাইজ করার ট্রাই করছি। যদি আমরা এই প্রিভিয়াসলি কোশ্চেন দেখি, তো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি আসছে ডেফিনেশন অফ পার্শিয়াল ডেঞ্চার এন্ড রিমুভাবল পার্শিয়াল ডেঞ্চার, কম্পোনেন্টস অফ রিমুভাবল পার্শিয়াল ডেঞ্চার, আরপিডি আর এফপিডি মানে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চারের ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এন্ড কম্পারিজন বিটুইন আরপিডি এন্ড ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার। অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম করে আসে যে আমরা কোন জায়গায় রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার ইউজ করব এবং কোন জায়গায় ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার ইউজ করব, কেন ইউজ করব ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার আর কেন ইউজ করব না ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার বা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, কোশ্চেনগুলো এভাবে আসে। এরপরে স্টেপস অফ ফ্যাব্রিকেশন, অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয় সেই ফ্যাব্রিকেশনের সিস্টেমটা বা তৈরি করার সিস্টেমটা জানতে চাওয়া হয়। এরপরে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কেনেডি ক্লাসিফিকেশন এন্ড অ্যাপ্লিকেটস রুল। এখান থেকে বিগত বছর এবং সামনেও ইনশাআল্লাহ এখান থেকে অনেকগুলো কোশ্চেন আপনারা কমন পাবেন, ভাইবা এবং রিটেন বোথ। তো আমরা আমাদের টপিক শুরু করব। তো ফার্স্ট কথা হচ্ছে যে আমরা দুই রকম ডেঞ্চার অ্যাকচুয়ালি জানি। একটা হচ্ছে কমপ্লিট ডেঞ্চার, যেটা ফুল মাউথের প্রস্থেসিস করে, আর একটা হচ্ছে পার্শিয়াল ডেঞ্চার, যেটা পার্শিয়ালি মাউথের প্রস্থেসিস করে। এই পার্শিয়াল ডেঞ্চারটাকে ফার্দার আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে রিমুভাবল প্রস্থোডন্টিক্স বা রিমুভাবল পার্শিয়াল ডেঞ্চার। এটারই আজকে আমাদের টপিক, আজকে আমরা আলোচনা করব এই জিনিসটা নিয়েই। তাহলে আমরা যে কোনো টপিক শুরু করার আগে আমরা সেটার ডেফিনেশন জানার চেষ্টা করি। তো রিমুভেবল প্রস্থোডন্টিক্স এর ফার্স্ট কথা কি বলা আছে, the replacement of missing teeth and supporting tissues with a prosthesis designed to be removed by the wearer। আমরা যদি সহজ করি, অ্যাকচুয়ালি এটা আমার পড়া সিস্টেম, আমি ডেফিনেশন বা যে কোনো কঠিন জিনিসকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, আমি সেটাই এখানে লিখে রাখছি। যদি আপনাদের হেল্প হয় আপনারা এখান থেকে আহ, উপকার পেতে পারেন। তো দেখেন কি বলা আছে যে একটা প্রস্থেসিস হবে যেটা রিপ্লেস করবে টুথ এবং সারাউন্ডিং টিস্যুকে, এবং যেটা যে ওয়েরার সে চাইলে রিমুভ করতে পারবে, সেটাকে আমরা বলবো রিমুভেবল প্রস্থেডন্টিক্স। এটা ফার্দার দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে রিমুভেবল কমপ্লিট ডেঞ্চার প্রস্থেডন্টিক্স, একটা হচ্ছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার প্রস্থেডন্টিক্স। শেষ আমাদের এখান থেকে এতটুকুই। এরপরে ওই যে আমরা যে কোশ্চেনটা দেখলাম যে ইন্ডিকেশন ফর রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার বা কন্ট্রা ইন্ডিকেশন অফ ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার বা ইন্ডিকেশন অফ ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, এই সবগুলোই এইখানে আলোচনা করা আছে। তো অ্যাকচুয়ালি আমরা পড়তেছি ইন্ডিকেশন অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, বাট এর সাথে সাথে আমাদের কিন্তু এটা হয়ে যাচ্ছে যে কন্ট্রা ইন্ডিকেশন অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, সরি, কন্ট্রা ইন্ডিকেশন অফ ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার। মানে যে যে জায়গায় আমরা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার ইউজ করতে পারবো, ঠিক সেই জায়গাগুলোতে তো আমরা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার ইউজ করতে পারবো না। তাহলে আমরা একসাথে পড়তেছি একটা টপিক, বাট আমাদের পড়া হয়ে যাবে দুইটা টপিক। এখন ইন্ডিকেশন অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার যখন আমরা পড়তে যাব, তখন আমরা দেখবো যে এখানে অ্যাকচুয়ালি যদি আপনি হিসাব করেন 1 2 3 এরকম করে প্রায় 10টা পয়েন্টের মতো, এই যে 10টা পয়েন্টের মতো বা 11টা পয়েন্টের মতো আমাদের একটা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে, যেটা মনে রাখা অ্যাকচুয়ালি কষ্টকর। প্রস্থোডন্টিক্স একটু বোরিং, কাজেই এটা মনে রাখাও আমাদের জন্য একটু কঠিন, কিন্তু আমরা এটাকে সহজ করে কিছু নিমোনিক্স দিয়ে মনে রাখার চেষ্টা করব। আমি একটা সহজ নিমোনিক্স দাঁড় করাইছি। অ্যাকচুয়ালি পরীক্ষায় এটাও কোশ্চেন হয়, আমাদের জিজ্ঞাসা করা হয়, আমাদেরকে অনেকেই এটা আমাদের কাছে সাজেশন চায় যে আমরা নেমোনিক্স গুলো কিভাবে মনে রাখবো। অ্যাকচুয়ালি নেমোনিক্স মনে রাখার কিছুই নাই, আমরা বারবার রিক্যাপিচুলেট করার মাধ্যমে এই জিনিসগুলোকে আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা দেখি ইন্ডিকেশন ফর রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। এখানে একটা নেমোনিক্স আমি ইউজ করছি, সেই নেমোনিক্সটা হচ্ছে ডেঞ্চার। এই যে ডেঞ্চার একটা খুব সহজ নেমোনিক, এবং প্রচলনটির জন্য ডেঞ্চার এই শব্দটা আমরা খুবই ইউজ টু এই শব্দটা শুনতে শুনতে। তো আশা করি মনে থাকবে। তো একটু আমি ভেঙে দিচ্ছি, এরপরে আমরা ইলাবোরেট করব। তো ডিসটাল এক্সটেনশন মানে কি বলছে যে অ্যাবাটমেন্ট টুথ যদি না থাকে পোস্টেরিয়রে, পোস্টেরিয়রে যদি কোনো অ্যাবাটমেন্ট টিথ না থাকে, তাহলে আমি সেক্ষেত্রে আরপিডি ইউজ করতে পারবো। অ্যাবাটমেন্ট টুথ কি, যে টিথটার উপর সাপোর্ট করে একটা
অ্যাস্থেটিক্স তৈরি হয় সেটাকে আমরা অ্যাপার্টমেন্ট টিথ বলতেছি। তো পোস্টেরিয়রে যদি এরকম কোনো অ্যাপার্টমেন্ট টিথ না থাকে তাহলে আমরা সে জায়গায় নিঃসন্দেহে আরপিডি ইউজ করতে পারবো। তাহলে এই জায়গায় কি ইউজ করতে পারবো না? তাহলে এই জায়গায় আমরা এফপিডি ইউজ করতে পারবো না। আচ্ছা, অ্যাস্থেটিক্স এর দিক থেকে আমরা যদি চিন্তা করি অবশ্যই সবসময় আগায় থাকবে আরপিডি। কারণ আরপিডি তে কিছু ন্যাচারাল টিপ থাকে, সেই ন্যাচারাল টিপ এই অ্যাস্থেটিক্সটা বাড়ায় দেয়। তাহলে অ্যাস্থেটিক্স এর দিক থেকে চিন্তা করলে কি আগে থাকতেছে? আরপিডি আগে লাগে। এরপরে বলতেছে বোন লস। তো বোন লস এর ব্যাপারটা এরকম করে বলা আছে যে যদি বেশি বোন লস হয়ে যায়, যদি বেশি রিজর্পশন হয়ে যায় তাহলে সেটাকে রেস্টোরেশন করার জন্য সেই জায়গায় আমরা আরপিডি ইউজ করব, এফপিডি ইউজ করতে পারবো না। এরপরে বলা আছে এনতে নো সাউন্ড টুথ রিডাকশন। নো সাউন্ড টুথ রিডাকশন মানে কি? যে টুথটা সেফ আছে, যে টুথটা ভালো আছে, হেলদি আছে, সেই হেলদি টুথটাকে আমরা প্রিজার্ভ করতে যাচ্ছি, তাহলে আমরা কিন্তু আরপিডি ইউজ করব। এফপিডি বা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চারে কিন্তু আমরা দেখেন যদি আমরা ব্রিজ বলি, একটা কমন আমরা সবাই একটা টার্মের সাথে পরিচিত, আমরা ব্রিজ বলি। তো ব্রিজে কিন্তু আমাদের কিন্তু দুইটা সেফ টিথকে অ্যাপার্টমেন্ট হিসেবে ইউজ করতে গেলে সেটাতে কিন্তু আমাদের রুট ক্যানাল প্রসিডিউরে যাইতে হয়। তো আমরা যদি সেটা করতে না চাই, আমরা যদি সাউন্ড টিথটাকে প্রিজার্ভ করতে চাই, হেলদি টিথটাকে যদি হেলদি রাখতে চাই, তাহলে আমরা কি ইউজ করব? আরপিডি ইউজ করব। আচ্ছা, এরপরে বলা আছে যে থ্রি এসেনশিয়াল কম্পোনেন্টস। অ্যাকচুয়ালি যখন আমরা আরপিডি আরেকটু ডিটেইলস এ পড়ার চেষ্টা করব, আমাদের পরেই আছে, তো তখন আমরা দেখবো যে আরপিডির কম্পোনেন্টস এর মধ্যে কিছু জিনিস আছে, মেজর কানেক্টর, মাইনর কানেক্টর, রিটেইনার, রিটেনারের তারপরে রেস্ট, রিটেনারে আবার ফার্দার আবার ডিভাইড হয় ডিরেক্ট রিটেনার, ইনডিরেক্ট রিটেনার। তো এগুলো আমরা পড়বো, জানার চেষ্টা করবো। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন আছে, আলাদা আলাদা কাজ আছে। তো অ্যাকচুয়ালি এই থ্রি এসেনশিয়াল কম্পোনেন্টস একটা সুন্দর একটা জিনিস দেয়, সেটাকে বলা হচ্ছে ক্রস আর্চ স্টেবিলাইজেশন। ক্রস আর্চ স্টেবিলাইজেশন যে দিবে সে কিন্তু আরপিডি হবে। এফপিডি কিন্তু ক্রস আর্চ স্টেবিলাইজেশন ঠিক মতো দিতে পারে না। এটা আমরা দেখবো আমাদের পড়াতে আছে, যখন আমরা ইলাবোরেট করব তখন আমরা এখান থেকে জানতে পারবো। এরপরে আমাদের আসতেছে আন্ডার 17 এন্ড উইক টিথ। এটারও একটা আহ, ব্যাখ্যা আছে যে 17 বছরের নিচে এবং 17 বছরের নিচে, এবং এর সাথে আরেকটা জিনিস অ্যাড আছে যে এজড পারসন, যারা হচ্ছে বয়স্ক মানুষ, এই টিথ গুলাতে আমরা অ্যাকচুয়ালি আরপিডি ইউজ করব। আরপিডি তার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আমরা একটু পরেই জানবো। উইক টিথ যেটা হচ্ছে পেরিওডন্টিক্যালি উইক একটা টিথ, সেই যদি আমরা টিথটাতেও কোনো কাজ করতে চাই তাহলে আমরা সেখানে আরপিডি করতে হবে, ফিক্সড করতে পারবো না। ফিক্সড প্রস্থেটিস আমরা এখানে ইউজ করতে পারবো না, কারণ উইক টিথ সে দাগটাকে আরো উইক করে ফেলবে। এরপরে রুলস অফ অ্যাপ্লিকেট, যেটা আমরা পড়ছি, জানছি যে কোশ্চেন আসছে এখান থেকে, এটা আমরা ডিটেলস একটু পরেই আলোচনা করব। এরপর ইকোনমিক্যাল এন্ড রিলায়েবল মানে কি? এটা সহজে বানাইতে পারবো আমরা কম টাকায়, এবং এটা বারবার আমরা চাইলে ইজি রিপেয়ার করতে পারবো, যেটা হচ্ছে আরপিডি। আর ফিক্সড প্রস্থেটিসে আমরা কি করতে পারবো না? ফিক্সড প্রস্থেটিসে আমরা এই জিনিসগুলা অ্যাকচুয়ালি, এটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন। আমরা কি বুঝতে পারছি? যদি পোস্টেরিয়র অ্যাবাটমেন্ট না থাকে তাহলে কি আমরা এফপিডি ইউজ করতে পারবো? পারবো না। যদি রিচ অপশন থাকে তাহলে আমরা কি এফপিডি ইউজ করতে পারবো? পারবো না। যদি আমার ফার্স্ট চয়েস হয় যে আমি অ্যাস্থেটিক্স নিব, তাহলে কি আমি এফপিডি ইউজ করতে পারবো? পারবো না। যদি আমি সাউন্ড টুথ রাখতে চাই তাহলে কি আমি এফপিডি ইউজ করতে পারবো? পারবো না। যদি আমি আমার বয়স যদি আন্ডার 17 এর নিচে হয়, 17 বছরের নিচে হয়, তাহলে কি আমি এফপিডি ইউজ করতে পারবো? না, পারবো না। যদি আমার অ্যাবার্টমেন্ট টুথটা উইক হয় তাহলে কি আমি এফপিডি ইউজ করতে পারবো? না, পারবো না। যদি আমি রুল অফ অ্যাপ্লিকেটের মধ্যে আমার এই ক্লাসিফিকেশনটার মধ্যে যদি আমি না পড়ি তাহলে কি আমি এফপিডি ফলো করতে পারবো? না, পারবো না। এই জিনিসগুলাকেই বলা হচ্ছে এফপিডির কন্ট্রা ইন্ডিকেশন। তাহলে কিন্তু আমরা একসাথে দুইটা কোশ্চেনের অ্যান্সার পড়লাম, একটা হচ্ছে আরপিডির ইন্ডিকেশন, আর একটা হচ্ছে ফিক্সড পার্শিয়াল ডেঞ্জারের কন্ট্রা ইন্ডিকেশন। এখন আমরা একটু ইলাবোরেট করার চেষ্টা করব। তো ইন্ডিকেশনের একটা রুল আগেই বলা ছিল যে মুলার নামে একজন ছিল, তিনি বলছে দ্য প্রিজার্ভেশন অফ দ্যাট হুইচ রিমেইনস ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স অ্যান্ড নট দ্য মেটিকুলাস রিপ্লেসমেন্ট অফ দ্যাট হুইচ হ্যাজ বিন লস্ট। যা হারায় গেছে সেটাকে বাদ দাও, যতটুকু আছে, যতটুকু রিমেইনিং ততটুকুকেই হাইয়েস্ট ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে।
এটাই হচ্ছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের মুলারের মেইন থিম। তাহলে আমরা এখন যদি একটু ইলাবোরেট করি, যে প্রথম পয়েন্টটাতে দেওয়া আছে লেন্থ অফ ইডেন্টুলাস স্পান। তাহলে লঙ্গার ইডেন্টুলাস আর্চ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আরপিডি ইউজ করব। কেন ইউজ করব লঙ্গার ইডেন্টুলাস আর্চে? কারণ এই লঙ্গার ইডেন্টুলাস আর্চ ডিস্ট্রিবিউট করবে ফোর্সটাকে ইভেনলি, পুরা আর্চের মধ্যে ফোর্সটাকে সমানভাবে ইভেনলি ডিস্ট্রিবিউট করতে পারবে আরপিডি, যেটা এফপিডি সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারবে না। তার বদলে তারা এক্সেসিভ ফোর্সটা দিয়ে ফেলবে তাদের যে অ্যাবাটমেন্ট টুথটা আছে সেই অ্যাবাটমেন্ট টুথটার উপর, শুধু একটা নির্দিষ্ট দাঁতের উপর একটা নির্দিষ্ট জায়গায় তারা এক্সেসিভ ফোর্সটা দিয়ে ফেলবে। আর আরপিডি কি করবে? আরপি আরপিডি ডিস্ট্রিবিউট করবে ফোর্সটাকে পুরা আর্চ জুড়ে। ঠিক আছে, এটা এখানে বলা আছে। তাই সেজন্য আমরা লেন্থ অফ ইডেন্টুলাস স্প্যান, যদি লঙ্গার ইডেন্টুলাস স্প্যান হয় বা লঙ্গার ইডেন্টুলাস আর্চ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস কোনটি হবে? আরপিডি। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস শর্ট নোট আছে, সেটা হচ্ছে অ্যান্টিস ল। তো অ্যান্টিস লটাকে আমি একটু সাজাই নিয়ে আসছি সহজ করার জন্য। তো অ্যান্টিস লতে বলা আছে দ্য রুট সারফেস এরিয়া অফ অ্যাবাটমেন্ট টিথ শুড বি ইকুয়াল টু অর গ্রেটার দেন দ্যাট অফ দ্য টিথ বিং রিপ্লেসড। অ্যাকচুয়ালি যে যেই অ্যাবাটমেন্ট টুথটা আমরা ইউজ করব বা অ্যাবাটমেন্ট টিথ যেগুলো হবে সেটার যে রুট সারফেস এরিয়ার যে সাইজ আছে সেটা অবশ্যই ইকুয়াল হইতে হবে, অথবা তার থেকেও বড় হইতে হবে। কার থেকে বড় বা কার ইকুয়াল? যে টিথটাকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি সেই টিথটাকে। তাহলে আমরা যদি এখন এখানে দেখি যে এই দেখেন রুট সারফেস এরিয়া, এই যে রিপ্লেস টিথ, আমাদের মনে হচ্ছে যে মোটামুটি এই এরিয়াটা এই এরিয়াটা সমান। তাহলে কি করতেছে? এই যে স্যাটিসফাইড অ্যান্টিস লকে স্যাটিসফাইড করতেছে। বাট যখন আমরা দেখব এই দাঁত আর এই দাঁত, এটা রুট সারফেস এরিয়া মনে হচ্ছে আমার বড়, বাট এটা রুট সারফেস এরিয়া কিন্তু এত বড় না, এর থেকে ছোট। তাহলে কিন্তু এটা অ্যান্টিস লকে ভায়োলেট করতেছে, মানে অ্যান্টিস লকে আর এটা হচ্ছে স্যাটিসফাইড করতেছে না। তাহলে হয়তো আমরা বুঝতে পারছি যে রুট সারফেস এরিয়া অফ অ্যাবাটমেন্ট টিথ শুড বি ইকুয়াল অর টু গ্রেটার, যে যেই টিপটাকে আমরা রিপ্লেস করব সেই টিপটাকে রিপ্লেস করার জন্য যে অ্যাপার্টমেন্ট টিপটা আমরা ইউজ করব সেই অ্যাপার্টমেন্ট টিপটার রুট সারফেস এরিয়াটা তার সমান অথবা তার থেকে বেশি হইতে হবে। তার মানে অ্যাপার্টমেন্টকে অ্যাকচুয়ালি পাওয়ারফুল হইতে হবে, যেটাকে আমরা রিপ্লেস করব তার থেকে হয় সমান হইতে হবে তার বা তার থেকে বেশি হইতে হবে, তার থেকে কিন্তু কম হওয়া যাবে না। এটাই অ্যান্টিস লতে বলা আছে। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা আমাদের পরের পয়েন্টে চলে যাব, এজ। তো এজ আমরা ওই যে তখনও দেখলাম যে বিলো 17 এন্ড ওল্ড এজে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার ইউজ করতে আমরা পারবো না। কেন পারবো না? কারণ এই 17 এজের নিচে লার্জ ডেন্টাল পাল্প এন্ড ল্যাকস সাফিসিয়েন্ট ক্লিনিক্যাল ক্রাউন হাইট। তো ব্যাপারটা কি বোঝাইছে? যে পাল্প গুলো এই সময় বড় থাকে যখন সরি ডেন্টাল, হ্যাঁ, তো পাল্প গুলো এই সময় বড় থাকে। তো আর কি হয় যে এই সময় ক্লিনিক্যাল ক্রাউন হাইটটা ফুললি কমপ্লিট হয় না, মানে আরো পরবর্তীতে ক্রাউন হাইট বাড়তে পারে। তো সেই জন্য আমরা এখানে 17 এর নিচে এজে আমরা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার ইউজ করব না। তাহলে এই ক্ষেত্রে আমাদের চয়েস অফ পার্শিয়াল ডেঞ্চার কোনটা হবে? রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। ওল্ড এজে কি বলা হয়েছে? যে ওল্ড এজে হচ্ছে রিডিউসড লাইফ এক্সপেক্টেন্সি এন্ড ফ্রিকুয়েন্টলি ফেইলিং হেলথ contraindicated the use of expensive fixed partial denture. অ্যাকচুয়ালি ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার এক্সপেন্সিভ, তো সেই ক্ষেত্রে যখন বয়স হয়ে যায় অনেক, তো মানুষ তখন চিন্তা করে যে না ঠিক আছে লাইফ এক্সপেক্টেন্সিও কম, আচ্ছা আমরা আরো আমাদের অন্য হেলথ ইস্যু আরো বেশি আমাদের কনসার্ন, আমরা এই জায়গাগুলোতে আমাদের বেশি প্রায়োরিটি দিচ্ছি। তাহলে আমরা কি করি? তাহলে আমরা এখানে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চারটা ইউজ না করে আমরা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার ইউজ করি। এরপরে আমাদের আসছে পয়েন্টটা হচ্ছে অ্যাবাটমেন্ট টুথ। তো অ্যাবাটমেন্ট টুথের পয়েন্টটাতে বলা আছে নো পোস্টেরিয়র অ্যাবাটমেন্ট। এটা কিন্তু আমরা এই ডিজিটাল এক্সটেনশন এখানে কিন্তু পড়ে আসছি, তাই না? এই যে ডেঞ্চারের প্রথম সূত্রটা কিন্তু আমরা এখন চলে এসেছি, ডিজিটাল এক্সটেনশন। তো এখানে বলছে যে যদি পোস্টেরিয়রি কোনো অ্যাবাটমেন্ট টুথ আমরা না পাই তাহলে সেই জায়গায় আমরা কিভাবে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার ইউজ করবো? পারবো না। তাহলে সেই জায়গায় আমাদের ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার ইউজ না করে আমাদের চয়েস হইতে হবে কি? আরপিডি, যেটা আমাদের আজকের টপিক, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। আচ্ছা, তারপরে আমরা চলে আসি তো পেরিওডন্টাল সাপোর্ট অফ রিমেইনিং টুথ। তো ওই যে আমরা পড়ছি একটু আগেও ওই ডেঞ্চারের মধ্যে উইক টিথ,
তো যেটা উইক টিথ আছে বা যেটার টিথের সাপোর্ট নাই, রিমেইনিং টিথটা যেটা পুয়ার অবস্থায় আছে, হেলদি না, সেই টিথে কিন্তু আমরা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার ইউজ করতে পারবো না। তাহলে আমাদের সেখানে চয়েস অফ পার্শিয়াল ডেঞ্চার কি হবে? আরপিডি। আরপিডি। তাহলে পেরিডন্টাল সাপোর্ট, পেরিডন্টালি উইক যে কোনো টিতে আমরা কি ইউজ করব? আরপিডি। এরপরে বলতেছে ক্রস আর্চ স্টেবিলাইজেশন। মনে আছে আমরা যে পড়লাম যে আরপিডি যখন পার্টস আমরা ইউজ করছি তখন মেজর কানেক্টর, মাইনর কানেক্টর, রিটেইনার, রেস্ট, এই টপিকগুলো আমরা একটু পরেই জানবো, আমাদের আজকের টপিকের মধ্যে এগুলো আছে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আরপিডি কে হেল্প করে ক্রস আর্চ স্টেবিলাইজেশন দিতে, যেটা এফপিডি পায় না। তো ক্রস আর্চ স্টেবিলাইজেশন অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি ক্রস আর্চ স্টেবিলাইজেশন বলতে বোঝায়, দেখেন বলা আছে when the remaining teeth have to be stabilized against lateral and anterior posterior force। যত সাইড থেকে ফোর্স আসতেছে, ল্যাটারালি আসতেছে বা অ্যান্টেরিয়র আসতেছে বা পোস্টেরিয়র আসতেছে, এটাকে সমানভাবে স্টেবিলাইজ করতে যদি চাই আমি, সেটাকে আমরা কর্স আর্চ স্টেবিলাইজেশন বলি, এবং সেটা মেইনটেইন করতেছে কে? আরপিডি। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। এরপরে আমাদের যদি টপিক দেখেন, তো এক্সেসিভ বোন লস, যে এরিয়াটার মধ্যে এক্সেসিভ বোন লস হয়ে গেছে সেখানে তো তাহলে কোনোভাবেই আমরা এফপিডি ইউজ করতে পারবো না। সেই জায়গায় আমাদের চয়েস কি থাকবে? আরপিডি। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। এরপরে আসতেছে অ্যাস্থেটিক্স। এই যে স্বাভাবিক যে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার যেহেতু ন্যাচারাল টিথ থাকে যেহেতু, তাহলে এটা খুব ভালো একটা অ্যাস্থেটিক্স দেওয়ার চেষ্টা করে। যদি আমরা এটার হিসাব করি যে এফপিডি থেকে আরপিডি ভালো অ্যাস্থেটিক্স দেয়। কারণ কি? কারণ আরপিডি তে কিছু ন্যাচারাল টুথ থাকে। এরপরে আসতেছে ইমিডিয়েট টিথ রিপ্লেসমেন্ট আফটার এক্সট্রাকশন। এক্সট্রাকশনের পরপরই যদি আমরা এস্থেটিক্স এর জন্যই কিছু রিপ্লেসমেন্টের এস্থেটিক্স এর জন্যই যদি আমরা কোনো টিথকে রিপ্লেস করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চয়েস হবে আরপিডি। ইমোশনাল প্রবলেম এবং হচ্ছে পেশেন্ট ডিজায়ার, এগুলো তো নর্মাল জিনিস, আপনারা পড়ে নিলেই বুঝতে পারবেন। তাহলে কি আমরা ওভারঅল বুঝতে পারছি? আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করে ফেললাম অলরেডি, আমাদের ইন্ডিকেশন অফ আরপিডি, ইন্ডিকেশন অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, সংক্ষেপে আমরা আরপিডি বলতেছি। তাহলে আমরা কিন্তু দুইটা জিনিস পড়ে ফেলছি, যে ইন্ডিকেশন অফ আরপিডি, কন্ট্রা ইন্ডিকেশন অফ এফপিডি, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার। আসলে আমরা যখন পড়তে যাব তখন আমরা দুইটাকে কম্পেয়ার করে পড়বো, তাহলে আমাদের পড়াটা একবারেই হয়ে যাবে এবং আমাদের ঝামেলা কম মনে হবে। তাহলে আমরা কি পয়েন্টটা মনে রাখলেই মোটামুটি আমাদের পড়াটা কমপ্লিট? এই ডেঞ্চার পয়েন্টটা মনে রাখলেই আমাদের মোটামুটি আরপিডি যে ইন্টিগ্রেশন অথবা এফপিডি যে কন্ট্রা ইন্টিগ্রেশন, সেটা পড়া সোজা হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে একটু আপনাদের সুবিধার্থে এটাও লিখে দেই, অর এফপিডি কন্ট্রা ইন্ডিকেশন। হ্যাঁ, তাহলে আপনারা দুইটাই বুঝতে পারবেন। ওকে, আমরা তাহলে এরপরে নেক্সট চলে আসবো। রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার কোন কোন ক্লিনিক্যাল কন্ডিশনে আমরা ইউজ করতে পারবো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে বলছে যখন দুইটা পোস্টেরিয়র টিথ অথবা চারটা অ্যান্টেরিয়র টিথ মিসিং থাকবে তখন আমরা আরপিডি ইউজ করব। এরপরে বলছে যে ক্যানাইন অথবা তার আশেপাশের দুইটা দাঁত, ক্যানাইনের আশেপাশের দুইটা দাঁত, যেমন হইতে পারে সেন্ট্রাল ইনসিসর, ল্যাটারাল ইনসিসর, আবার হইতে পারে যে ল্যাটারাল ইনসিসর আর হচ্ছে প্রিমোলার, ক্যানাইন এবং তার পাশের দুইটা দাঁত, একটা অ্যান্টেরিয়র একটা হচ্ছে পোস্টেরিয়র। তাহলে সেটা ওরকম যদি মিসিং থাকে তাহলে কিন্তু আমরা আরপিডি করতে পারবো। when there is no distal abutment tooth, এটা কিন্তু আমরা একটু আগেও পড়ে আসছি, যখন ডিস্টাল অ্যাবাটমেন্ট টুথ থাকবে না তখন কিন্তু আমরা আরপিডি ইউজ করব। এরপরে বলছে যে প্রেজেন্স অফ মাল্টিপল ইডেন্টুলাস স্পেসেস, পিছনে যদি অনেকগুলো ইডেন্টুলাস স্পেস থাকে, পিছনে না অ্যাকচুয়ালি ইডেন্টুলাস স্পেস যদি অনেকগুলো থাকে তাহলে আমাদের চয়েস হবে আরপিডি। if the teeth adjacent to the edentulous space are tipped, they cannot be used as abutment for fixed prosthesis। যদি যেই টিথটাকে আমরা অ্যাপার্টমেন্ট
টিথ হিসেবে ইউজ করতে যাচ্ছি, দেখা যাচ্ছে সেটাই টিপড হয়ে আছে, মানে ঘুরে আছে, রোটেটেড হয়ে আছে, তাহলে তো আমরা সেটাকে অ্যাবাটমেন্ট হিসেবে ইউজ করতে পারবো না। তাহলে সেখানে আমাদের চয়েস হবে কি আরপিডি। আচ্ছা, এখন বলছে যে পেরিডন্টালি উইকেন্ড টিথ, এটা কিন্তু আমরা পড়ছি যে উইক টিথ, সেটা তো অ্যাবাটমেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারতেছি না। অ্যাবাটমেন্ট একটা খুঁটি যেটার উপর বেস করে প্রস্তুতিটা দাঁড়িয়ে থাকবে, তো সেই খুঁটিটাই যদি দুর্বলতা লাগে সেটাতে থাকবে না, থাকবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের চয়েস হবে কি আরপিডি। আচ্ছা, এরপরে বলছে শর্ট ক্লিনিক্যাল গ্রাউন্ড, ওই যে আমরা পড়ছি 17 এজ, আন্ডার এজ, তো 17 এ যে ক্লিনিক্যাল গ্রাউন্ডটা শর্ট থাকে, তো দ্যাটস ওয়াই যেখানে শর্ট ক্লিনিক্যাল গ্রাউন্ড সেখানে আমরা কি করতে পারবো না, আর আরপিডি ইউজ করব, এফপিডি ইউজ করতে পারবো না। এরপর বলছি ইনসাফিসিয়েন্ট নাম্বার অফ অ্যাপার্টমেন্টস, অ্যাপার্টমেন্ট টিতে যদি না সাফিসিয়েন্ট নাম্বারে না থাকে তাহলে তো আমরা অবশ্যই এফপিডি ইউজ করতে পারতেছি না, সেখানে আমরা কি ইউজ করব আরপিডি। ঠিক আছে, বোঝা গেছে কথা। এরপরে সিভিয়ার লস অফ টিস্যু অন ইডেন্টুলাস স্পেস, আর একটা হচ্ছে ওল্ড পেশেন্ট, এগুলো আমরা পড়ে আসি, ডিসকাস করে আসি। তাহলে রিমুভেবল পার্শিয়াল ডেন্টার আমরা দেখতেছি এগুলো কোথায় কোথায় ইউজ করতে পারবো, এতক্ষণ তো আমরা কিন্তু এগুলো দেখে আসছি। এখন আমরা দেখবো যে তিনটা জায়গা আছে যে জায়গায় আমরা রিমুভেবল পার্শিয়াল ডেন্টার ইউজ করতে পারবো না। সেটা কি বলছে, পেশেন্ট উইথ লার্জ টাং, যে পেশেন্টের লার্জ টাং থাকবে সেখানে আমরা রিমুভেবল পার্শিয়াল ডেন্টার ইউজ করতে পারবো না, কারণ যদি ইউজ করি তাহলে ওই লার্জ টাং এর প্রেসারে সে ডেন্টারটাকে পুশ করে দিবে বাইরের দিকে। পেশেন্ট অ্যাটিটিউড, মেন্টালি রিটার্ডেড পেশেন্ট যদি থাকে তাহলে কিন্তু আমরা রিমুভেবল পার্শিয়াল ডেন্টার ইউজ করতে পারতেছি না। পোর ওরাল হাইজিন, অ্যাকচুয়ালি পোর ওরাল হাইজিনের ক্ষেত্রে কিন্তু রিমুভেবল এবং ফিক্সড কোনোটাই আমরা ইউজ করতে পারবো না। এই যে এখানে এটাই বলা আছে, এনি প্রসেসিস ইজ বেটার অ্যাভয়েডেড, যাদের ওরাল হাইজিন পোর তাদের ফিক্সডও আমরা ইউজ করতে পারবো না, রিমুভেবলও আমরা ইউজ করতে পারবো না। আশা করি আমরা বুঝতে পারছি আমাদের টপিকটুকু। এরপরে এই যে আজকে আমাদের মেইন টপিক অ্যাকচুয়ালি যেখান থেকে পড়া শুরু হওয়া উচিত, কেনেডি ক্লাসিফিকেশন। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনারা ল্যাবে কাজ করতে যখন যাবেন প্রস্থোডন্টিক্স এর ফাইনাল ইয়ারের ডিপার্টমেন্টে, তখনও এই কেনেডি ক্লাসিফিকেশন আপনাকে খুব হেল্প করবে, ভাইভাতে হেল্প করবে, অসিপি পরীক্ষাতে হেল্প করবে, এবং অলসো রিটেনের জন্য তো আমরা পড়তেইছি, তো রিটেন তো আমাদের হেল্প করবেই। তো কেনেডি ক্লাসিফিকেশন আমরা এখানে যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এভাবে দেওয়া আছে, আমরা এইভাবে না পড়ে আমরা এটা একটু ফিগার দিয়ে পড়ার চেষ্টা করব, তাহলে মনে হয় আমাদের ইজিলি মনে থাকবে। তো ক্লাসিফিকেশন মনে রাখার আগে আমরা দেখি যে এই জায়গাটুকু থেকে আমাদের কিছু কমন জিনিস আমরা নিয়ে আসতে পারি কিনা। তো কমন জিনিসটা দেখেন নিয়ে আসতে পারতেছি আমরা। তো এই যে একটা ওয়ার্ড আছে ল্যাটারাল, 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 তাহলে দেখেন আমরা একটা কমন জিনিস নিয়ে আসছি, একটা হচ্ছে ল্যাটারাল, আর একটা হচ্ছে কি আরো কোনো কমন জিনিস আছে। আচ্ছা, আরেকটা কমন জিনিস আমরা দেখতেছি এই যে একটু পোস্টেরিয়র, 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 অ্যান্টেরিয়র, তারপরে এই যে অ্যান্টেরিয়র। তো আমরা দেখলাম যে এখানে এই চারটা ক্লাসিফিকেশনের মধ্যে, ক্লাসের মধ্যে আমাদের দুইটা কমন জিনিস আছে। একটা হচ্ছে কি ল্যাটারাল, সেটা বাইল্যাটারাল হইতে পারে অথবা ইউনিল্যাটারাল হইতে পারে। আর একটা হচ্ছে কি অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র। অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশনটা এইটার উপর বেস করেই তারা হবে, এটা আমরা জাস্ট আলোচনা করলাম। তো আমি একটু এখান থেকে লিখে রেখে দিই যাতে আপনাদের পরবর্তী দেখার সময় মনে রাখতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি এটা বেস করছে আমাদের কিসের উপরে, ল্যাটারাল একটা পয়েন্টের উপরে, আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র পয়েন্টের উপরে, অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র পয়েন্টের উপরে। তো ল্যাটারাল কয় রকম হয়, ল্যাটারাল অ্যাকচুয়ালি দুই রকম হয়, একটা হচ্ছে ইউনিল্যাটারাল, একটা হচ্ছে বাইল্যাটারাল। এখন আমরা ক্লাসিফিকেশনটা দেখার চেষ্টা করব। তো আমি আবারও বলছি যে আমরা ছবি দিয়ে পড়ার চেষ্টা করি সবসময় যাতে আমাদের মনে থাকে। প্রস্থোডন্টিক্স যেহেতু বোরিং এবং অনেকেই বলে এটা অনেক কঠিন একটা সাবজেক্ট, তো সেই জন্য আমরা এই জিনিসটাকে সহজ করে বোঝার জন্য আমরা বেশি বেশি করে ফিগার দেখবো। অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সই ফিগার দেখে পড়ার সাবজেক্ট, আমাদের বেশি বেশি করে ইমেজ বা ফিগার, এটা যত আমরা বেশি দেখবো তত আমাদের সাবজেক্টটি সোজা হয়ে যাবে। তো যাই হোক আমরা পড়া দেখি। তো আমাদের ক্লাস 1 ক্লাসিফিকেশনে বলা আছে, দেখেন এখানে একটা জিনিস যে এখান থেকে কিন্তু একটা মিড লাইন গেছে, তাই না? আমরা যদি খেয়াল করি ঠিক তেমন এখানেও দেখি এখান থেকে কিন্তু একটা মিড লাইন গেছে। আচ্ছা, তো মিড লাইনের এই পাশটা একটা, এই পাশটা একটা, কথা বোঝা যাচ্ছে? মিড লাইনের এই পাশটা একটা ল্যাটারাল, এই পাশটা একটা ল্যাটারাল। তাহলে যখন দুইটা ল্যাটারালকে আমরা ইউজ করব তখন আমরা এই টার্মটা ইউজ করব বাইল্যাটারাল। তো
তাহলে দেখেন তো ইডেন্টুলাস স্পেস মানে কি দাঁত নাই এরকম স্পেস দুই দিকেই আছে, তার মানে বাইল্যাটারাল। তাহলে বাইল্যাটারাল ইডেন্টুলাস স্পেস লোকেশন কোথায়, অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? লোকেশন হচ্ছে পোস্টেরিয়র। এই যে আমরা ওই টপিকটা মনে রাখবো যে আমাদের এখান থেকে আলোচনা করতে গেলে কি কি জিনিস মনে রাখতে হবে, যে এটা বাইল্যাটারাল না ইউনিল্যাটারাল, আর এটা অ্যান্টেরিয়রে আছে না পোস্টেরিয়রে আছে, তাহলে কিন্তু আমাদের ক্লাসিফিকেশনটা হয়ে যাবে। তাহলে বাইল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া লোকেটেড পোস্টেরিয়র, তাহলে সেটাই হচ্ছে বাইল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া, দুইটা এরিয়া লোকেটেড কোথায়, পোস্টেরিয়র। তাহলে সেটা হয়েছে কেনেডি ক্লাস 1। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, যখন আমরা ক্লাস 2 তে দেখতেছি তখন দেখেন এখানে কিন্তু বাইল্যাটারাল না, এখানে কিন্তু ইউনিল্যাটারাল, শুধু এক সাইডে আছে বাট পোস্টেরিয়রই আছে। ঠিক আছে, পোস্টেরিয়র কমন আছে কিন্তু এটা ইউনিল্যাটারাল আছে, সেটা হচ্ছে ক্লাস 2। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, এরপরে আমরা দেখব ক্লাস 3। ক্লাস 3 তে আমরা দেখব যে হ্যাঁ এখানেও কিন্তু ইউনিল্যাটারাল। দেখেন এখানেও কিন্তু ইউনিল্যাটারাল, কারণ এই সাইডে মাঝখান থেকে হিসাব করি তাহলে এই সাইডে কিন্তু আমাদের আর নাই। তো এই সাইডটাতে কিন্তু আমাদের আর নাই, তাহলে কিন্তু এটা এক সাইডে যেটা আছে সেটা হচ্ছে এটা ইউনিল্যাটারাল। তো ইউনিল্যাটারাল এখানে আবার কি বলতেছে, এটা কিন্তু ডাইরেক্ট পোস্টেরিয়র না, কারণ এর অ্যান্টেরিয়রলি একটা ন্যাচারাল টিথ আছে এবং পোস্টেরিয়রলিও ন্যাচারাল টিথ আছে। তাহলে এটাকে বলা হচ্ছে কেনেডি ক্লাসিফিকেশন 3, তাই না? আমরা কি বুঝতে পারছি যে ক্লাসিফিকেশন 3 কি হচ্ছে, ইউনিল্যাটারাল ইডেন্টুলাস স্পেস, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়রে তার হচ্ছে ন্যাচারাল টিথ থাকবে। একটা ইউনিল্যাটারাল ইডেন্টুলাস স্পেসের অ্যান্টেরিয়রলি এবং পোস্টেরিয়রলি ন্যাচারাল টিথ থাকতেছে, এটাকে বলা হচ্ছে কেনেডি ক্লাস 3। এরপরে বলা হচ্ছে কেনেডি ক্লাস 4। এই কেনেডি ক্লাস 4টা একটু ভালো মতো দেখবেন। দেখেন এই যে মিড লাইন কিন্তু এখানে করেই দিছে আগে বোঝার জন্য, আর এটাতে কিন্তু বলতেছে দেখেন বাইল্যাটারাল, তাহলে দুই দিকেই হচ্ছে, এদিকেও হচ্ছে আর এদিকে হচ্ছে বাইলেটারাল, বাট এই বাইলেটারালটা কিন্তু ডাবল হিসেবে নাই, সিঙ্গেল একটা চ্যানেল হিসেবে আছে। এই জন্য সিঙ্গেল বাইলেটারাল বলে এটাকে, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল বাইলেটারাল। আশা করি আমরা বুঝতে পারছি এই চারটা ক্লাসিফিকেশন। তাহলে আমরা এখন একটু যদি পড়ার চেষ্টা করি, দেখেন এখন কিন্তু আমাদের যদি ছবির সাথে মিলাই তাহলে কিন্তু আমাদের পড়াটা কিন্তু হয়ে যাবে। দেখেন কি বলছে ক্লাস 1 এ, বাইলেটারাল ইডেন্টুলাস এরিয়া লোকেটেড পোস্টেরিয়র টু দা রিমেইনিং ন্যাচারাল টিথ। এই যে আমরা এখন দেখবো, এই যে বাইলেটারাল ইডেন্টুলাস এরিয়া লোকেটেড posterior to the remaining natural teeth। এরপরে বলছে ক্লাস 2 তে ইউনিল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া, এই যে ইউনিল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া লোকেটেড posterior to the teeth। এরপরে ক্লাস 3 তে বলছে ইউনিল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া উইথ ন্যাচারাল টিথ anterior and posterior to with। তাহলে এখানে কি বলছে 3 তে, 3 তে এই যে ইউনিল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া উইথ ন্যাচারাল টিথ anterior and posterior। বুঝাইতে পারছি? এরপরে ক্লাস 4 এ কি বলছে দেখি আমরা, single bilateral edentulous area located anterior to the remaining natural teeth। তাহলে সিঙ্গেল বাইল্যাটারাল, এই যে সিঙ্গেল বাইল্যাটারাল এরিয়া লোকেটেড কোথায়, এটা কোন দিকে লোকেশন, অ্যান্টেরিয়র লোকেশন। ঠিক আছে, বোঝা গেছে কথা। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কেনেডি ক্লাসিফিকেশন। খুবই কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বারবার বলতেছি এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের প্রস্তুডন্টিক্স এর পার্শিয়াল ডেঞ্চারের, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের ক্লাসিফিকেশন সব জায়গায় আপনারা পাবেন। আচ্ছা, এই জায়গার এই কেনেডি ক্লাসিফিকেশনের মধ্যে আবার দুইটা মডিফিকেশন আছে, দুইটা মডিফিকেশন আছে। সেই মডিফিকেশনটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেটস মডিফিকেশন। আচ্ছা, আমরা দেখি একটু অ্যাপ্লিকেটস মডিফিকেশনটাতে কি বলা আছে, মানে ফার্দার আরো দুইটা ভাগে ডিভাইড করছে সেই জিনিসটাকে। এই যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্লাস 4 পর্যন্ত আমরা পড়ছি না, এরপরে 5 আর 6, 5 আর 6 কিন্তু ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে না, 5 আর 6 পড়ে মডিফিকেশনের মধ্যে, মানে এটাকে মডিফাইড করছে। ঠিক আছে, এবং এটা কিন্তু কেনেডি করেনি, কেনেডির না করে এটা করছে অ্যাপ্লিকেটস, এই জন্য এটার নাম কিন্তু কেনেডি অ্যাপ্লিকেটস ক্লাস 5। এটা হচ্ছে কেনেডি অ্যাপ্লিকেটস ক্লাস 6। ঠিক আছে, এই দুটো মডিফিকেশন আমরা এটা একটু জানবো। তো অ্যাপ্লিকেটস মডিফিকেশনে কি বলছে যে ইডেন্টুলাস এরিয়া বাউন্ডেড anteriorly and posteriorly by natural teeth but in which the anterior abutment teeth is not suitable for support। অ্যাকচুয়ালি ক্লাস 3 যেটা ছিল না, এই ক্লাস 3টা এখানে আছে দেখেন, এই যে এটা যে ক্লাস 3 ছিল এইটাই কিন্তু সেম ওই ক্লাস 3 কিন্তু আছে, বাট এখানে মডিফিকেশনটা কি, যে এর যে অ্যান্টেরিয়র টিথটা আছে না, এই অ্যান্টেরিয়র টিথটা হচ্ছে উইক হয়ে গেছে কোনো কারণে, এটা উইক হয়ে গেছে, পেরিওডন্টিক্যালি উইক,
এটার সাপোর্ট বা অ্যাপার্টমেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারতেছি না। এটাই হচ্ছে ক্লাস 5। আমরা কি বুঝতে পারছি? ক্লাস 5 কিন্তু একটা মডিফিকেশন। ক্লাস 5 অ্যাকচুয়ালি কার মডিফিকেশন? যদি ক্লাস 5 এর সাথে সবচেয়ে মিল কোন দাঁতের থাকে, কোন ক্লাসের থাকে, তাহলে সেটা হচ্ছে ক্লাস 3। ক্লাস 3 আর ক্লাস 5, ক্লাস 3 আর ক্লাস 5 কিন্তু মোটামুটি একদমই সেম, বাট এটার মধ্যে পার্থক্য কি, যে ক্লাস 5 এর অ্যান্টেরিয়রলি যে টিপটা আছে সেটা কিন্তু পেরিওডন্টিক্যালি উইক একটা টিপ। এই দেখেন, এর যদি আমরা দেখি বাইসেপস কত মোটা, এর বাইসেপস কিন্তু চিকন, তার মানে এটা হচ্ছে উইক একটা টিপ। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ক্লাস 5 গেল, কেনেডি অ্যাপ্লিকেটস ক্লাস 5। আর কেনেডি অ্যাপ্লিকেটস 6 এর কথাটা বলছে, দেখেন 6 এর কথা কি বলা আছে। Edentulous area in which the teeth adjacent to the spaces are capable of total support of the required prosthesis. Edentulous area in which the teeth adjacent to the space are capable of total support of the required prosthesis. মানে কি, এই ক্ষেত্রে যদি আপনি একটু চিন্তা করেন, যাদের অ্যাপার্টমেন্ট হিসেবে আমরা ইউজ করতে যাচ্ছি তারাই অ্যাকচুয়ালি উইক, বাকি প্রত্যেকটা জায়গা খুবই স্ট্রং, এবং এই স্ট্রং এর থাকার জন্য এরাই অ্যাকচুয়ালি সাপোর্ট প্রোভাইড করতেছে এই অ্যাপার্টমেন্ট টুথগুলাকে। আমি কি বুঝাইতে পারছি? এই জায়গায় কি হচ্ছিল, ক্লাস 5 এর মধ্যে কি হচ্ছিল, যে অ্যান্টেরিয়রে যে অ্যাপার্টমেন্ট টুথটা ছিল সেটা খুব উইক ছিল, এটাই ছিল ক্লাস 5 এর। আর ক্লাস 6 এ কি বলছে, যে দুইটাই উইক, দেখেন লাঠি দিয়ে হাঁটতে হচ্ছে, দুইটাই উইক। আর এর পাশে যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো অ্যাকচুয়ালি পুরা প্রস্থেটিসটাকে সাপোর্ট দিচ্ছে। বুঝা গেছে কথা? এটাই হচ্ছে আমাদের কেনেডি অ্যাপ্লিকেটস ক্লাস 6। তো যদি কেনেডি ক্লাসিফিকেশন যায় তাহলে কিন্তু আমাদের প্রথম ওই চারটা, যতটুকু আমরা পড়ছিলাম এই যে চারটা, এটাই কিন্তু ক্লাসিফিকেশনের আন্ডারে আসবে। যদি বলে যে কেনেডি ক্লাসিফিকেশনে কোনো মডিফাইড রুলস আছে কিনা, তাহলে কিন্তু মডিফাইড রুলস আমাদের এটা আসবে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, কেনেডি গেল। এরপর কেনেডি যাওয়ার পরে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট টপিক এখান থেকে পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। সেটা কি? ওই তো অ্যাপ্লিকেটস রুল। অ্যাপ্লিকেটস এর 8টা রুল আছে। অ্যাপ্লিকেটস এর রুল আছে 8টা। তো 8টা রুলের মধ্যে প্রত্যেকটা রুল সম্পর্কে আমরা একটু একটু করে জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি রুলগুলোর মধ্যে দেখেন, প্রথম কিছুতে সহজেই আছে, বেশি কঠিন না। তো রুল 1 এ কি বলা আছে, ক্লাসিফিকেশন শুড ফলো রেদার দেন প্রিসিড এক্সট্রাকশন দ্যাট মাইট অল্টার দ্য অরিজিনাল ক্লাসিফিকেশন। তার মানে কি, অ্যাপ্লিকেটস রুলটাতে বলছে আপনি যখন ক্লাসিফিকেশন করতে যাবেন, কেনেডি ক্লাসিফিকেশন, তার আগে যে এক্সট্রাকশন করার দরকার সব করে ফেলবেন। কারণ এক্সট্রাকশন যদি না করেন তাহলে তো পরে কেনেডি ক্লাসিফিকেশনের যে জিনিসটা আছে সেটা তো চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনাকে এক্সট্রাকশন আগে করে নিতে হবে। এরপরে বলছে যে ইফ দ্য থার্ড মোলার ইজ মিসিং এন্ড নট টু বি রিপ্লেসড, ইট ইজ নট কনসিডার্ড ইন দ্য ক্লাসিফিকেশন। যদি থার্ড মোলার মিসিং থাকে এবং সেটা আর রিপ্লেস করা না হয়, তাহলে সেটাকে আর ক্লাসিফিকেশনের মধ্যে আমরা ধরবো না। থার্ড মোলার নাই তাহলে বা, এরকম ব্যাপারটা। ইফ দ্য থার্ড মোলার ইজ প্রেজেন্ট এন্ড ইজ টু বি ইউজড অ্যান অ্যাপার্টমেন্ট, ইট ইজ কনসিডার্ড ইন দ্য ক্লাসিফিকেশন। রুল 3 তে আবার কি বলছে, আচ্ছা যদি থার্ড মোলার থাকলো এবং যদি সেটাকে আমরা অ্যাপার্টমেন্ট হিসেবে ইউজ করি, তাহলে সেটাকে আমরা ক্লাসিফিকেশনের মধ্যে ধরবো। এরপরে ক্লাস 4 এ বলছে ইফ দ্য সেকেন্ড মোলার ইজ মিসিং, যদি সেকেন্ড মোলার 7 নাম্বার অ্যাকচুয়ালি যেটা, সেটা যদি মিসিং থাকে এবং সেটা যদি রিপ্লেস করা না হয়, তাহলে সেটাকেও আমরা ক্লাসিফিকেশনের মধ্যে ইজ নট কনসিডার্ড, ক্লাসিফিকেশনের মধ্যে ধরবো না। তাহলে এরপরে 5 এ কি বলছে, দ্য মোস্ট পোস্টেরিয়র ডেন্টুলাস এরিয়া অলওয়েজ ডিটারমাইন দ্য ক্লাসিফিকেশন। এটা কিন্তু আমাদের বোঝার টপিক একটা। হ্যাঁ, তো আমরা ক্লাস 5 রুল নাম্বার 5 এর মধ্যে বলা আছে দ্য মোস্ট পোস্টেরিয়র ইডেন্টুলাস এরিয়া অর এরিয়াস অলওয়েজ ডিটারমাইন দ্য ক্লাসিফিকেশন। এখানে এই কথাটা বলছে যে মোস্ট পোস্টেরিয়র, একদম পিছনে যে ইডেন্টুলাস এরিয়াটা থাকবে, এটাই সব সময় ক্লাসিফিকেশনটাকে ডিটারমাইন করবে, এটার উপর বেস করে ক্লাসিফিকেশনটা হবে। যদি বলেন যে এই অ্যাপ্লিকেটস রুলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল কোনটা, তাহলে আমি বলবো ক্লাস 5, দ্য মোস্ট পোস্টেরিয়র ইডেন্টুলাস এরিয়া অলওয়েজ ডিটারমাইন দ্য ক্লাসিফিকেশন। এরপরে আসতেছে ক্লাস 6, সরি আমি বারবার ক্লাস বলে ফেলতেছি, এটা হচ্ছে রুল 6। তো রুল 6 এ বলা আছে ইডেন্টুলাস এরিয়াস আদার দেন দোজ হুইচ ডিটারমাইন দ্য ক্লাসিফিকেশন আর রেফার্ড টু অ্যাজ মডিফিকেশন স্পেসেস and are designed by their
নাম্বার। তো ব্যাপারটা বলছে যে এইটা ছাড়া যদি আরো ইডেন্টুলাস এরিয়া থাকে তাহলে সেই ইডেন্টুলাস এরিয়া গুলাকে আমরা মডিফিকেশন বলবো, সেগুলাকে আমরা আর অন্য কোনো কিছু বলবো না। এরপরে বলছে রুল 7। তো রুল 7 এর মধ্যে বলা আছে দ্য এক্সটেন্ট অফ দ্য মডিফিকেশন ইজ নট কনসিডার্ড অনলি দ্য নাম্বার অফ additional ইডেন্টুলাস এরিয়াস ইজ কনসিডার্ড, the number of teeth missing in the modification spaces is not considered, only the number of additional edentulous spaces are considered। একটা স্পেসের মধ্যে যদি একই সাথে 3টা দাঁত মিসিং থাকে একই সাথে, ধরেন যে 4, 5, 6 এই 3টা দাঁত যদি একই সাথে মিসিং থাকে তাহলে কি আমরা বলবো যে এখানে কয়টা স্পেস আছে? 1টা, 2টা, 3টা এরকম? না, এরকম হবে না। এখানে আমাদের বলতে হবে যে এটা পুরাটা মিলেই একটা স্পেস। এইটাই এখানে ক্লাস 7 এর মধ্যে বলা আছে। আমি কি বুঝাইতে পারছি? যে একই সাথে জয়টা দাঁতই থাকুক, যদি 2টা দাঁত মিসিং থাকে, ধরেন যে 6, 7 মিসিং, তাহলে কি আমরা বলতে পারবো একই সাথে যে এটাতে 2টা স্পেস আছে? না, এই ক্ষেত্রে ইডেন্টিটি স্পেস হবে একটা। 6, 7 দুইটা মিলেই হবে ইডেন্টিটি স্পেস একটা। সেটাকে রুল 7 এর আন্ডারের মধ্যে বলা হয়েছে। এরপরে রুল 8 এ বলা হচ্ছে দেয়ার ক্যান বি নো মডিফিকেশন এরিয়াস ইন দা ক্লাস 4। ক্লাস 4 এরিয়া মনে আছে? ক্লাস 4, এই যে ক্লাস 4, এই যে সামনে সিঙ্গেল বাইল্যাটারাল, মনে আছে? তাহলে এদের কি কোনো মডিফিকেশন হওয়া সম্ভব? এখান থেকে কি আলাদা কোনো কিছু হওয়া সম্ভব? না, হবে না। তাই রুল 8 এর মধ্যে কোনো মডিফিকেশন পড়তেছে না, ক্লাস 4 এর মধ্যে কোনো মডিফিকেশন আসতেছে না। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি আমাদের পড়াটা? এই যে এখানে দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, এই যে এটা তো আমরা জানি, এই সাইডের এক সাইডে ছিল ক্লাসিফিকেশন ক্লাস 3, তাই না? তো এখানে কি আসতেছে? এখানে আসতেছে মডিফিকেশন। এই যে এখানে দেখেন, এখানে হিসাব মতো আমাদের কয়টা আছে? এখানে 2টা টিথ মিসিং আছে, কিন্তু মডিফিকেশন এখানে একটা, কারণ 2টা টিথ পাশাপাশি টিথ মিসিং আছে, তাই মডিফিকেশন এটা হচ্ছে 1। ক্লাস 3 মডিফিকেশন 1। এখানে হচ্ছে কি, দেখেন মাঝখানকার টিথ আছে, তাহলে এদিক দিয়ে একটা স্পেস পাইছি আমরা, এদিক দিয়ে একটা স্পেস পাইছি, তাহলে মডিফিকেশন 2। ক্লাস 3 মডিফিকেশন 2। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ক্লাস 3 মডিফিকেশন 1 মানে কি? এখানে যতগুলাই টিথ মিসিং থাকুক, যদি একই সাথে টিথ গুলা মিসিং থাকে, তাহলে এইটা পুরাটাকে আমরা একটার আন্ডারে ধরবো, মডিফিকেশন 1। বাট এর মাঝখানে যদি কোনো টিথ থাকে এবং যেটাকে জয় ভাগে ডিভাইড করবে, তাহলে তখন আমরা সেটাকে বলবো মডিফিকেশন 2। এই যে আমি পুরা জিনিসটাকে সহজে একসাথে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। যেমন আপনারা যদি দেখেন কেনেডি ক্লাসিফিকেশন ক্লাস 1, মনে আছে? এই যে বাইল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া, তাই না? আমরা পারছি না, পোস্টেরিয়রলি থাকবে। এরপরে ক্লাস 2 কি আছে? ইউনিল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া, ঠিক আছে না? এরপরে ক্লাস 3 তে কি বলা ছিল? যে ইউনিল্যাটারাল ইডেন্টুলাস এরিয়া পোস্টেরিয়রলি থাকবে, বাট তার সামনে একটা অ্যান্টেরিয়র আর পিছনে একটা পোস্টেরিয়র টুথ থাকবে, ন্যাচারাল টুথ থাকবে, তাই না? মনে আছে না? এটা হচ্ছে ক্লাস 3। এরপর ক্লাস 4 কি? এটা মনে আছে? ক্লাস 4, হ্যাঁ ক্লাস 4 তো আমাদের মনে আছে। এটা বাইলেটারাল আমরা বলবো, বাট এটা কি হবে? সিঙ্গেল বাইলেটারাল, তাই না? এতক্ষণ আমরা দেখছিলাম ডাবল বাইলেটারাল, বাট এইখানে এটা হচ্ছে সিঙ্গেল বাইলেটারাল, মিড লাইন বরাবর এটা দুই দিকে গেছে। পড়ছি আমরা এগুলো অবশ্যই। অ্যাপ্লিকেট গুলো ভেবে সহজ করে বোঝানোর চেষ্টা করা আছে। এই দেখেন যে এক্সট্রাকশন ফার্স্ট, আগে এক্সট্রাকশন করে নিতে হবে, তারপরে ক্লাসিফিকেশন করতে হবে। থার্ড মোলার নাই, তাহলে বাদ দেন, ইগনোর করেন। থার্ড মোলার প্রেজেন্ট, তাহলে সেটাকে ইউজ করেন। নো সেকেন্ড মোলার, তাহলে সেটাকে ইগনোর করেন। মোস্ট পোস্টেরিয়র এরিয়া অলওয়েজ ডিটারমাইন দ্য ক্লাসিফিকেশন। ধরেন যে এখানে এটা একটু বুঝাই দেই। ধরেন এখানে 7 মিসিং, এখানে 7 মিসিং, আর এখানে হচ্ছে 6 মিসিং কোনো কারণে। এখানে 7 মিসিং, তাহলে 6 মিসিং। তাহলে আপনি ক্লাসিফিকেশনটাকে কোন দিক দিয়ে ধরবেন? তাহলে যেটা 7 মিসিং সেটার উপর বেস করে ক্লাসিফিকেশনটা দাঁড়াবে। মোস্ট পোস্টেরিয়র এরিয়া ডিসাইড ক্লাস। এরপরে কি বলছে যে আদার গ্যাপস, এটা ছাড়া যদি অন্য কোনো গ্যাপস থাকে তাহলে সেটা কিসের মধ্যে পড়বে? সেটাকে বলবে মডিফিকেশনের মধ্যে। তাহলে যদি আমরা এটাকে ক্লাস হিসেবে, মানে লাস্ট পোস্টেরিয়রটাকে যদি আমরা ক্লাস হিসেবে ধরি, বাকিগুলোকে আমরা, বাকি যে গ্যাপগুলো সেগুলোকে আমরা মড হিসেবে ইউজ করব। আচ্ছা, কাউন্ট গ্যাপস নট টিথ, এটা 7 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট না? খুবই সুন্দর করে কথা বলা আছে না? কাউন্ট গ্যাপস, শুধু গ্যাপ কাউন্ট করবেন, টিথ কাউন্ট করবেন না। ওর মাঝখানে কয়টা টিথ মিসিং আছে ওগুলো দেখে কিন্তু আমার লাভ নাই। ওখানে গ্যাপ কয়টা আছে, পুরোটা মিলে গ্যাপ কয়টা আছে, পুরোটা মিলে যদি একটা গ্যাপ থাকে তাহলে মডিফিকেশন 1। ঠিক আছে, বোঝা গেছে কথা? আর এখানে বলছে নো মোডস ফর ক্লাস 4। ক্লাস 4 এর ক্ষেত্রে কোনো
মোড হয় না। এই ক্লাস 4 পড়ে গেছে, তার মানে আর এগুলা মোড টোডের মধ্যে আমাদের যাওয়ার আর দরকার নাই। ক্লাস 4 মানে ক্লাস 4, ক্লাস 4 এ কোনো মোড নাই। আমরা কি বুঝতে পারছি? খুবই ইম্পর্টেন্ট দুটো টপিক কিন্তু আমরা আলোচনা করলাম। কেনেডি ক্লাসিফিকেশন এন্ড অ্যাপ্লিকেটস রুল। রিক্যাপিচুলেট বারবার করবেন, বারবার ছবি দেখবেন, বারবার পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। কোনো সমস্যা হলে জানাবেন। তাহলে আমরা পড়াটা আমাদের হয়ে যাবে। প্রস্থোডন্টিক্স কিন্তু আবারও বলতেছি, প্রস্থোডন্টিক্স কিন্তু বুঝলে খুবই সোজা একটা সাবজেক্ট। এখান থেকে কিন্তু বেশি মার্ক তোলা সম্ভব। আচ্ছা, এই যে যেগুলো আমরা দেখতেছি এগুলো আমাদের লাগবে না। এখানে আরো ফার্দার অনেক ক্লাসিফিকেশন আছে, আমাদের এগুলো দরকার নাই। তাহলে আমরা এখন কি পড়বো? আমরা ওই যে মনে আছে রিটার্নের কোশ্চেন প্রথমে দেখছিলাম, স্টেপস ইন দা ফ্যাব্রিকেশন অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্জার। আমরা এটা পড়বো। তো এটা পড়ার আগে আমরা একটা লাইন পড়বো। লাইনটা কি দেখেন, যে একজন ডক্টর ছিল, সে কি করছে, প্রিপেয়ার করছে ডায়াগনস্টিক ডিজাইন। তার মানে কি বোঝা যাচ্ছে? একটা পেশেন্ট আসছিল একটা ডাক্তারের কাছে, তো ডাক্তার দেখছে পেশেন্টটাকে, ডায়াগনোসিস করছে, ডায়াগনস্টিক করে একটা ডিজাইন তৈরি করছে। এটাই বলছে ডাক্তার প্রিপেয়ার করছে ডায়াগনস্টিক ডিজাইন। আবারও বলি, ডাক্তার প্রিপেয়ার করছে, কি প্রিপেয়ার করছে? ডায়াগনস্টিক ডিজাইন প্রিপেয়ার করছে। আচ্ছা, এরপরে কি বলা আছে দেখেন, যে মাউথ প্রিপারেশন মেক্স ফ্রেমওয়ার্ক ফিট। এখন তার আগে ডাক্তার দেখছে যে পেশেন্টের মুখের মধ্যে যদি এখন কোনো কাজ করার লাগে, তাহলে আমি একটু কাজ করে দিই। ওই জন্য এটাকে বলতেছে মাউথ প্রিপারেশন। মাউথ প্রিপারেশন মেক কি করছে? ফ্রেমওয়ার্কটাকে ফিট করছে। যে ফ্রেমওয়ার্ক, এই যে ডায়াগনস্টিক ডিজাইনের যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কটাকে ফিট করছে। এরপরে এখন আসলেই ফিট হয়েছে কি হয় নাই, তার জন্য কি করছে? জ এর মধ্যে একটা ট্রায়াল প্রসেস দিছে। জ ট্রায়াল প্রসেস ইনসারশন ফলো আপ। জ ট্রায়াল প্রসেস ইনসারশন ফলো আপ। তাহলে আবারও বলতেছে কি হলো, যে একজন পেশেন্ট আসলো, পেশেন্ট এসে একজন ডাক্তারকে বলতেছে যে স্যার দেখেন তো আমার দাঁতে কি সমস্যা, আমার কি কি করতে হবে, আপনি একটু যা ভালো বুঝেন বুঝে আমার দাঁতের ট্রিটমেন্ট করে দেন। আমার সামনে বা পিছনে কোনো দাঁত নাই, বা এরকম কোন একটা সিচুয়েশন আসছে। তো এরকম সিচুয়েশনে ডাক্তার কি করতেছে? ডাক্তার প্রিপেয়ার্স ডায়াগনস্টিক ডিজাইন। ডাক্তার সবার আগে মুখটাকে দেখতেছে, দেখে বলতেছে আচ্ছা, ও আচ্ছা, এই ডায়াগনোসিস, ডায়াগনস্টিক যে ডিজাইন ডাক্তার প্রিপেয়ার করলো, ডাক্তার প্রিপেয়ার্স ডায়াগনস্টিক ডিজাইন। এরপরে কি করলো? প্রিপেয়ার দেখেই ফেললো, ডায়াগনোস করে ফেললো। এরপরে মাউথের যদি কোনো প্রিপারেশন থাকে সেটা করে ফেললো। তাহলে কেন করলো? যাতে ফ্রেমওয়ার্কটা সুন্দরভাবে ফিট হয়। আচ্ছা, ফিট হলো, এরপরে কি করলো? এরপরে জ ট্রায়াল দিল। জ ট্রায়াল, জ ট্রায়াল দিয়ে প্রসেস ইনসারশন ফলো আপ। জ ট্রায়াল প্রসেস ইনসারশন দিল মুখের মধ্যে, এবং ফলো আপ বললো যে আপনি আসতে থাকেন, তাহলে হচ্ছে ফলো আপ কমপ্লিট হবে। আমরা কি বুঝাতে পারছি? এটা আমরা কিন্তু খুব সুন্দর একটা টপিক পড়ে ফেললাম, আমাদের স্টেপস অফ ইন দা ফ্যাব্রিকেশন অফ রিমুভেবল পার্শিয়াল ডেন্চার। হ্যাঁ, আমাদের কিন্তু স্টেপস পড়া শেষ। কেন ইমাজিন, আমাদের কিন্তু স্টেপস পড়া শেষ। অ্যাকচুয়ালি দেখেন আমরা এখন একটু আহ পড়া জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি কমপ্লিট ডেন্চার আর রিমুভেবল পার্শিয়াল ডেন্চারের স্টেপ গুলো মোটামুটি কাছাকাছি। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কি বলা আছে, যে ডক্টর দিয়ে আমরা কি মনে রাখবো? ডক্টর দিয়ে আমরা মনে রাখবো ডায়াগনোসিস। আগে আমাকে ডায়াগনোসিস করতে হবে। এরপরে আমাকে কি করতে হবে? প্রি প্রস্থেটিক। আমার কোনো প্রিপেয়ার মানে কাজ শুরু করার আগে আমার কোনো কাজ করে নিতে হবে কিনা, কোনো সার্জারি করতে হবে কিনা, কোনো কিছু কেটে নিতে হবে কিনা, কোনো কিছু ফেলে দিতে হবে কিনা, কোনো কিছু ঠিক করতে হবে কিনা, সেটাকে বলতে হচ্ছে প্রি প্রস্থেটিক। এরপরে একটা ডায়াগনস্টিক কাস্ট, আমরা যেটাকে প্রাইমারি ইমপ্রেশন বলি। একটা ডায়াগনস্টিক কাস্ট আপনি বানায় ফেললেন, ঠিক আছে? এরপরে আপনি সেটাকে ডিজাইন করবেন। এই ডিজাইনিং এর আরেকটা নাম হচ্ছে সার্ভেইং। পড়বো আমরা সার্ভেইং। আচ্ছা, এরপরে আমরা কি করব? মাউথ প্রিপারেশন, প্রস্থেটিক মাউথ প্রিপারেশন করব। এরপরে আমরা কি করব? যে প্রস্থেটিক মাউথ প্রিপারেশন। এরপরে আমরা কি করব? মাস্টার কাস্ট একটা বানায় ফেলবো। সেকেন্ডারি ইমপ্রেশন নিব, সেকেন্ডারি ইমপ্রেশন নিয়ে মাস্টার কাস্ট একটা বানায় ফেলবো। এরপরে আমরা ফ্রেমওয়ার্ক ফ্যাব্রিকেশন করব, একটা ফ্রেমওয়ার্ক তৈরি করব। তারপরে ফ্রেমওয়ার্কটা আমরা পেশেন্টের মুখে ট্রাই ইন করব। এরপরে আমরা জ রিলেশন চেক করব। তারপরে আমরা কি করব? ট্রায়াল ডেঞ্জার ট্রাই ইন করব। তারপরে আমরা কি করব? প্রসেসিং করব, ডেঞ্জার ইনসারশন করব, পোস্ট ইনসারশন ফলো আপ। আমি আবারও বলতেছি যে এই টপিকটা আমাদের কিন্তু পড়তে পড়তে আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু একদিনে আপনি আয়ত্ত করতে পারবেন না, ঠিক আছে? তো আপনি যখন কমপ্লিট ডেঞ্চারের
কমপ্লিট ডেঞ্জারের যখন প্রসেস গুলো আপনারা পড়ে ফেলবেন, আপনাদের যখন পড়া হয়ে যাবে তখন আপনাদের জন্য এটা কিন্তু একদমই সোজা হয়ে যাবে। ঠিক আছে? আমরা বুঝাইতে পারছি জিনিসটা? আচ্ছা, এখন আজকের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্টস অফ রিমুভাবল পার্শিয়াল ডেঞ্চার। আমরা তো এই টপিকটা দিয়ে আলোচনা শুরু করছি। তো রিমুভাবল পার্শিয়াল ডেঞ্চারের মধ্যে মনে আছে আমরা কিন্তু যখন ইন্ডিকেশন অফ রিমুভাবল পার্শিয়াল ডেঞ্চার পড়ছিলাম, মনে আছে কি যখন আমরা ইন্ডিকেশন পড়ছিলাম রিমুভাবল পার্শিয়াল ডেঞ্চারের, তখন কিন্তু আমরা একটা কথা বলছিলাম। সেটাকে কি বলছিলাম আমরা? যে ক্রস আর্চ স্টেবিলাইজেশন, মনে আছে? হ্যাঁ, তো এই ক্রস আর স্টেবিলাইজেশন কে কে দিবে মনে আছে? তখন কি কি পড়ছিলাম? যে কানেক্টর ছিল, মেজর কানেক্টর, এই দেখেন মেজর কানেক্টর, মাইনর কানেক্টর, রেস্ট, রিটেইনার বলছিলাম। তখন দুই রকমের রিটেইনার আছে, ডাইরেক্ট রিটেইনার, ইনডাইরেক্ট রিটেইনার, এরপরে ডেঞ্চার বেস, এরপরে আর্টিফিশিয়াল টুথ রিপ্লেসমেন্ট। আশা করি আমরা বুঝতে পারছি, তাই না? এই পার্ট গুলো নিয়ে আমরা এখন পড়ার চেষ্টা করব। তো দেখেন, আমি একটু সহজ করার চেষ্টা করি সবসময়। অ্যাকচুয়ালি আমিও ফাঁকিবাজ স্টুডেন্টের মধ্যেই পড়ি। তো আমি যখন আ আ পড়ার চেষ্টা করি, আমি তখন সবসময় কিভাবে সংক্ষেপে, কিভাবে বুদ্ধি দিয়ে, ট্রিকস দিয়ে কোনো সহজভাবে মনে রাখা যায় কিনা সেটা খোঁজার চেষ্টা করি। খুব বেশি সময় আমার পড়তে ইচ্ছা করে না। তো দ্যাটস ওয়াই আমি সেজন্য এইটাকেও সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করে দিব। তো তার আগে আমাদের কিন্তু পার্টস গুলোকে চিনতে হবে। কারণ এগুলো কিন্তু আপনার অস্পিতে বা ভাইভাতে এগুলো কিন্তু আপনাকে বলবে যে এই এখানে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারে মেজর কানেক্টর কোনটা দেখাও। এই মেজর কানেক্টরের কাজ কি বলো। এখানে রেস্ট কি করে বলো। রেস্ট কোনটা এখানে দেখাও। এখানে ডাইরেক্ট রিটেনার আমরা কি ইউজ করছি দেখাও। ডেঞ্জার বেস কোনটা দেখাও। এইভাবে কিন্তু আপনাদের পরীক্ষায় আইডেন্টিফাই করতে হবে, বা যখন আপনারা অসপি দিবেন সেখানেও কিন্তু এটা আইডেন্টিফাই করতে দিতে পারে। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু পার্টস গুলোকে খুব ভালোভাবে চিনতে হবে। আচ্ছা, আমি অনেকগুলো ছবি নিছি। আমরা ছবিগুলো আগে দেখবো। আমরা আগে কোনো কিচ্ছু করব না। আমরা শুধুমাত্র আগে ছবি দেখব। ছবি দেখে আমরা আমাদের জিনিসগুলোকে আগে আয়ত্ত করার চেষ্টা করব। তো দেখি, এই যে এটা একটা অ্যাক্রাইলিক বেস, একটা অ্যাক্রাইলিক বেস, তাই না? এই যে অ্যাক্রাইলিক বেস। বেসের কালার এই যে জানি আমরা পিঙ্ক কালারের পাইছি। এখানে দেখেন একটা মেজর কানেক্টর। এই যে এটা একটা মেজর কানেক্টর। বুঝছি আমরা এটা একটা মেজর কানেক্টর। কানেক্টর মানে কি? কোনো কিছু জোড়া দিবে, কানেক্ট করবে, সেটাকে তো কানেক্টর বলে। তো জোড়া কাকে রেখে দিছে দেখেন দেখি, এই যে এটা এই আর্চের সাথে এই আর্চকে জোড়া দিছে, এটা তো মেজর কানেক্টর, তাই না? এরপরে দেখেন এই যে মাইনর কানেক্টর। এই যে মাইনর কানেক্টর, দেখেন মেজর কানেক্টর বড়, মাইনর কানেক্টর ছোট, নামের হিসাবে মিল যাচ্ছে, মেজর, মাইনর। ঠিক আছে? এরপরে কিছু ক্লাস আছে, দেখেন এটা সি এর মতো দেখতে, এটা সি এর মতো দেখতে, এই জন্য এর নাম হচ্ছে সি ক্লাস। এই যে সি এর মতো দেখতে দেখা যাচ্ছে, এই যে সি এর মতো দেখতে। এরপরে দেখেন এই যে অক্লুজাল রেস্ট, এই যে অক্লুজাল রেস্ট, এই যে লম্বা একটা, কি বলবো, একটা লম্বা একটা কলমের মতো জায়গা দেখা যাচ্ছে, এই যে, বা মার্কারের মতো, সেটাকে বলা হচ্ছে অক্লুজাল রেস্ট, এটা হচ্ছে দাঁতের মধ্যে বসে। এরপরে এই যে ডেঞ্চার টিথ, এটা তো আমরা জানি। এরপরে একটা হচ্ছে রিটেনশন ক্লাপস, এটাকে বলা হচ্ছে রিটেনশন ক্লাপস, যেটা হচ্ছে আরেকটা দাঁতের মধ্যে একটা অ্যাপার্টমেন্ট টুথের মধ্যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা আহ দিয়ে রাখি রিটেনশন দেওয়ার জন্য। ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? মানে আমরা কিন্তু জাস্ট এখন পার্ট গুলোর নাম দেখতেছি যে কে কোথায় বা কোনটা, এতটুকু জাস্ট দেখতেছি, আমরা কিন্তু কিছু ডিটেইলস এখনো পড়িনি। তাহলে আবারও বলি, যে মেজর কানেক্টর দেখছি আমরা, অ্যাক্রাইলিক বেস আমরা দেখছি, মাইনর কানেক্টর দেখছি, এদিকে দেখেন এই যে সি এর মতো দেখতে সি ক্লাস দেখছি, এদিকে দেখেন অক্লুজাল রেস্ট যেটা বলছি দাঁতের মধ্যে থাকে, এটার জন্য একটা অক্লুজাল রেস্ট সিট করা হবে দাঁতের মধ্যে। এরপরে যে ডেঞ্চার টিথ আমরা দেখছি, এবং এটা হচ্ছে রিটেনশন ক্লাবস, যেটা অ্যাপার্টমেন্ট এটার মধ্যে আমরা দিয়ে লাগাই রাখি। ঠিক আছে? এইটা একটা ছবি গেল। আমরা আরো ছবি দেখবো, অনেকগুলো ছবি আছে আমাদের, সমস্যা নেই। রিমুভেবল পার্শিয়াল লেন্সের একই ছবি, বাট এখানে একটু সুন্দর করে আছে বলে আমি এই ছবিটাও আপনাদের জন্য নিছি, আপনাদের বোঝার জন্য। আচ্ছা, তাহলে দেখেন এটা কি? এই যে আমরা এক সাইড থেকে শুরু করি। এটা কি? যে ডেঞ্জার বেস, মনে আছে? ডেঞ্জার বেস এটা কি দিয়ে তৈরি করছে? অ্যাক্রাইলিক রেজিন, এবং সামনে গুলা কি? সামনে গুলা আর্টিফিশিয়াল টিথ। আচ্ছা, এরপরে দেখেন এই যে মাইনর কানেক্টর, দেখছেন ছোট মাইনর কানেক্টর। আমরা কি বুঝছি? তাহলে মেজর কানেক্টর কি হবে? এই যে বড় হবে, তাই না? মেজর কানেক্টর, মেজর কানেক্টর দুইটা আর্চকে যুক্ত করতেছে, দেখেন দুইটা আর্চকে কানেক্ট করতেছে মেজর কানেক্টর। আর মাইনর কানেক্টর কি? এই যে মাইনর কানেক্টর ছোট, কোন ছোট জিনিসগুলোকে যুক্ত করতেছে। মাইনর কানেক্টর যে প্রোভাইড কি করে? সাপোর্ট এন্ড অ্যাডিশনাল স্টেবিলিটি। মেজর কানেক্টরও এটাই করবে, ইউনাইটস অল পার্টস কে ইউনাইট করবে মেজর কানেক্টর। এরপরে যে রিটেইনার, এই যে রিটেইনার,
এরপরে এই যে জায়গাটাকে বলা হচ্ছে মেটাল বেস বা স্যাডেল বলা হচ্ছে। মেটাল বেস বা স্যাডেল রেস্ট করে এই জায়গাটাকে। রেস্ট অন দ্য মিকোসা ডিস্ট্রিবিউটিং চিউইং ফোর্স, এটাকে চিউইং ফোর্সটাকে ডিস্ট্রিবিউট করতে হেল্প করে। এরপরে দেখেন এই যে রেস্ট, এই জায়গার মধ্যে রেস্ট, এইখানে এই জায়গার মধ্যে রেস্ট থাকবে, এই যে রেস্ট। এরপরে হচ্ছে এই যে রিসিপ্রোকাল আর্ম, রিটেনশন আর্ম, দুইটা মিলে কিন্তু আমরা একটু পড়ছি এখনই, তাই না? এটা এই যে দেখেন এই যে আহ, এই যে রিটেনটিভ ক্লাবস বা রিটেনটিভ আর্ম, রিটেনটিভ ক্লাবসের দুইটা আর্ম ছিল, সেটাকে এইখানে কিন্তু এই যে এইভাবে দিয়েছে, বুঝতে পারছি। একটা হচ্ছে রিটেনটিভ আর্ম, একটা হচ্ছে রিসিপ্রোকাল আর্ম, সেগুলো আমরা পরবর্তীতে যখন ডিটেলস পড়বো তখন আমাদের পড়া হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, আমাদের আরেকটা আছে, আমরা আরেকটা ছবিও দেখবো। এই যে আবার আসি, সরি, হ্যাঁ, তো আবার আসি আমরা। এই যে দেখেন এখানে হচ্ছে এই যে ডেঞ্জার বেস, মনে আছে ডেঞ্জার বেস? হ্যাঁ, একটা লিগ বেস। এরপরে কি? এরপরে ওই যে টি ক্লাবস, এটা দেখেন টি এর মতো দেখতে, এই জন্য হচ্ছে টি ক্লাবস। ঠিক আছে, তাহলে আমরা একটা ক্লাবস দেখছিলাম কিন্তু সি ক্লাবস, মনে আছে? এবারে এটা তো আমরা দেখে এখন চিনতে পারবো, এটা হচ্ছে মেজর কানেক্টর যেটা দুটাকে কানেক্ট করবে, মেজর কানেক্টর। এই যে দেখেন সি ক্লাবস, এই যে সি এর মতো আছে সি ক্লাবস, এই যে এখানে এটাকে বলা হচ্ছে মাইনর কানেক্টর, এই জায়গাটাকে বলা হচ্ছে মাইনর কানেক্টর। আচ্ছা, আর্টিফিশিয়াল টিথ, এই যে অক্লুজাল রেস্ট, এই জায়গাটা অক্লুজাল রেস্ট, এটা বসে দাঁতের মধ্যে আটকে থাকবে অক্লুজাল রেস্ট। এরপরে এর সাথে হচ্ছে রিটেনশন ক্লাবস বা অপোজিশন ক্লাবস থাকবে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি আমাদের জিনিসটা। ওকে, এখন আমরা আমাদের প্রত্যেকটা পার্টস এর নাম বা কাজ জানার চেষ্টা করব। তো মেজর কানেক্টর আমরা এখন ছবির সাথে রিলেট করব। তো মেজর কানেক্টরে অ্যাকচুয়ালি কি বলা আছে? কানেক্ট দ্য কম্পোনেন্টস অন ওয়ান সাইড of the arch to the components of the opposite side of the arch. তাহলে আমরা মেজর কানেক্টর যদি এখন দেখি, তো বলা আছে যে এটা ওয়ান সাইড কানেক্ট করবে আদার আরেকটা সাইডকে। একটা আর্চের দুইটা সাইড থাকে, তো একটা সাইড এবং আরেকটা সাইড, এই দুইটা সাইডকে কানেক্ট করবে মেজর কানেক্টর। তো এটা বলছে এটা হচ্ছে লার্জেস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ এ আরপিডি। আচ্ছা, মেজর কানেক্টর আমরা কিন্তু দেখছি। মেজর কানেক্টরের সাথে আরেকটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে মাইনর কানেক্টর। মাইনর কানেক্টরের কাজ কি? মাইনর কানেক্টর বেসিক্যালি মেজর কানেক্টরের সাথে বাকি যে পার্ট গুলো আছে, লাইক ক্লাবস আমরা পড়ছি, সি ক্লাবস, টি ক্লাবস, ডিরেক্ট রিটেনার্স, ইনডিরেক্ট রিটেনার্স, অক্লুজাল রেস্ট, এগুলোকে মেজর কানেক্টরের সাথে যুক্ত করবে। তাহলে মাইনর কানেক্টর কি করবে? মেজর কানেক্টরের সাথে মেজর কানেক্টরের সাথে অন্যান্য যে পার্টস গুলো আছে সেই পার্টস গুলোকে যুক্ত করার কাজে হেল্প করবে হচ্ছে মাইনর কানেক্টর। আচ্ছা, এখন এরপরে আমাদের কথা আছে রেস্ট। তো রেস্ট একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন, ভাইবাতে এটা ধরে। A rigid extension of a fixed or removable partial denture which contacts a remaining tooth or teeth to dissipate vertical or horizontal ফোর্স। তাহলে মেইন যদি আমি একটা সোজা কথা বলি, যে এটার মেইন ফাংশনটা হচ্ছে যে অক্লুজাল ফোর্সটাকে ট্রান্সমিট করবে। একটা ফোর্স থাকবে, সেই ফোর্সটাকে সুন্দর মতো ট্রান্সমিট করবে যাতে সব জায়গায় সুন্দরভাবে সরায় যায় এবং ইকুয়ালি ভাগ হয়ে যায়। এটার কাজ করবে রেস্ট। এটা রিজিড একটা এক্সটেনশন, ফিক্সড অথবা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, দুইটাতেই এই অক্লুজাল রেস্টটাকে আমরা পাবো। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে রিটেইনার। তো রিটেইনারের কাজ কি? রিটেনশন দেওয়া। তো রিটেইনার দুই রকম, এর আগেও জেনে আসছি আমরা, ডিরেক্ট রিটেনার আর ইনডিরেক্ট রিটেনার। রিটেনারের কাজ কি? যে পারপাস অফ হোল্ডিং এ রিমুভেবল ডেঞ্চার ইন পজিশন, যে পজিশনে আমরা এই ডেঞ্চারটাকে ফিক্সড করব সেই পজিশনেই যেন সেটাকে হোল্ড করে রাখে, সেইটার কাজটা করবে ডিরেক্ট রিটেইনার। আর ইনডিরেক্ট রিটেইনার কি করবে? যে এইটা হচ্ছে ডিরেক্ট রিটেইনারকে ডিসপ্লেসমেন্ট হওয়া থেকে বা ডিস্টাল এক্সটেনশন হওয়া থেকে ডেঞ্জার বেসটাকে বাঁচাবে, যাতে এটা সরে না যায়, ডিসপ্লেস না হয়ে যায়, সেটার জন্য যে কাজটা করবে সেটাকে বলা, সেটার জন্য যে কাজটা করবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট রিটেইনারের কাজ। আচ্ছা, আমরা পরবর্তীতে এই টপিকগুলো থেকে আরো ডিটেলস জানবো, আমাদের পরবর্তী ক্লাস যত আস্তে আস্তে আগাবে, তো আমাদের এখান থেকে আরো জানার মতো বিষয়গুলো আরো বেশি থাকবে, আরো খুঁটিনাটি আমরা এখান থেকে জানবো। আচ্ছা, এরপরে আমাদের থাকতেছে ডেঞ্জার বেস। তো ডেঞ্জার বেস এটা তো আমরা জানি, ডেঞ্জার বেস মানে এখানে টুথ থাকবে, টুথ রিপ্লেসমেন্ট থাকবে, আর্টিফিশিয়াল টুথ, এবং এটা হচ্ছে ওই যে মাস্টিকেটরি যে ফোর্স গুলো আছে সেটাকে ডিস্ট্রিবিউট করতে হেল্প করবে। আচ্ছা,
তাহলে আমরা মোটামুটি ফাংশন গুলো জেনে গেছি। তো আমাদের দেখেন এখানে ফাংশন গুলো আহ, একটু উল্টাপাল্টা ভাবে দেওয়া আছে, একটু অগোছালো ভাবে দেওয়া আছে। আমরা সেটাকে গুছিয়ে একটি নোট আকারে নিয়ে এসেছি। একদম সেই কথাগুলোই এখানে বলা আছে, কিন্তু একসাথে বলা আছে। যখন আপনারা এই পিডিএফটা পড়বেন তখন এখান থেকে পড়লে আপনাদের জিনিসগুলো মনে রাখতে বা মাথার মধ্যে ভালোভাবে গেঁথে থাকতে হেল্প করবে। তো এই জিনিসগুলো এখানে বলা আছে। আমরা এটা পড়ার সময় যখন আমরা পিডিএফটা পড়বো তখন আমরা এই জায়গাটুকুর বদলে আমরা এই জায়গাটুকু পড়বো। এই সেম জিনিসটাই এখানে অ্যাড করে দেওয়া আছে ছোট করে। আচ্ছা, তাহলে আমরা আরেকটু দেখি আমাদের প্রস্তরন্টিক্স। আবারও বলছি আমি যে এটা একটা ফিগার ওরিয়েন্টেড সাবজেক্ট। এখানে আপনি যত বেশি ফিগার দেখবেন, যত বেশি বোঝার চেষ্টা করবেন, তত আপনার জিনিসটা ভালো মনে থাকবে বা মাথায় গেঁথে থাকবে। তো মেজর কানেক্টর, আমরা বলছি যে দুইটা আর্চকে কানেক্ট করার জন্য যেটা কানেক্টর, যেটা কানেক্ট করবে সেটাকে বলা হচ্ছে মেজর কানেক্টর। এই জন্য বলা আছে কানেক্ট বোথ সাইডস অফ প্রসেসিস। আচ্ছা, ট্রান্সফার ফাংশনাল ফোর্সেস, ফাংশনাল ফোর্সেস গুলোকে সুন্দরভাবে ট্রান্সফার করে মেজর কানেক্টর। তাহলে কিন্তু আমরা দেখতে পাইছি, তাই না, ভালো মতো, যে এইটা হচ্ছে আমাদের মেজর কানেক্টর, যেটা দুইটা আর্চকে কানেক্ট করতেছে। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাচ্ছি মাইনর কানেক্টর। তো মাইনর কানেক্টরের কাজ কি? আমরা মাইনর কানেক্টরে কিন্তু ভালো ছবি দেখছি। এই যে মাইনর কানেক্টর, যে মাইনর কানেক্টর কি করতেছে, এই যে একটা ক্লাবস আছে, এই ক্লাবসটাকে মেজর কানেক্টরের সাথে যুক্ত করতেছে। তাহলে এটা হচ্ছে মাইনর কানেক্টর, এইটা হচ্ছে মাইনর কানেক্টর, এইটা হচ্ছে একটা ক্লাবস, এবং এটা হচ্ছে মেজর কানেক্টর। এই মাইনর কানেক্টরটা এই ক্লাবসটাকে যুক্ত করতেছে এই মেজর কানেক্টরের সাথে। তো মাইনর কানেক্টরের কথা এটাই বলা আছে যে কানেক্টস আদার পার্টস টু দা মেজর কানেক্টর, ডিস্ট্রিবিউটেড ফাংশনাল ফোর্স স্টেবিলাইজেশনে হেল্প করতেছে। এরপরে আমরা এখান থেকে দেখব রেস্ট। তো রেস্ট আমরা বলছিলাম এই যে দাঁতের মধ্যে অক্লুজাল সারফেসে থাকবে রেস্ট। অক্লুজাল সারফেসে আমরা রেস্ট তৈরি করি। এই দেখেন অক্লুজাল সারফেসে এখানে একটা গ্রুভ তৈরি করে এখানে রেস্ট পরবর্তীতে তৈরি করা হয়। এই যে রেস্ট তৈরি করা হচ্ছে। তো এখানে এটা বলছে যে প্লেসড অন দা টুথ সারফেস। এই একটা জিনিস আমরা যেটা টুথ সারফেসের উপর ডাইরেক্ট প্লেস করি সেটা হচ্ছে অক্লুজাল রেস্ট। আচ্ছা, প্রোভাইডস করে ভার্টিক্যাল সাপোর্ট। এটা একটা ভার্টিক্যাল সাপোর্ট দেখে। হ্যাঁ, এটা তো 3D পিকচার না, সেজন্য বুঝতে পারতেছে না। লম্বা লম্বা ভাবে এটা একটা ভার্টিক্যাল সাপোর্ট দেয় এই হচ্ছে টুথটাকে, যাতে ফোর্সটা ভার্টিক্যালি ভালোভাবে ইভেনচুয়ালি ডিস্ট্রিবিউট হয়। আচ্ছা, এরপরে আমাদের আসতেছে ডাইরেক্ট রিটেইনার। তো রিটেইনারের কাজ কি? আমরা আগেও জানি রিটেইনারের কাজ হচ্ছে রিটেনশন দেওয়া। তো এই কথাটাই বলা আছে। এই যে দেখেন রিটেইনার, এটা হচ্ছে ডিরেক্ট রিটেইনার। এটা দাঁতের এই সাইডে এইভাবে থাকে, এইটা দিয়ে রিটেনশন দেওয়া হয়। তো এটা কি করে, যাতে হচ্ছে ডিসপ্লেসমেন্ট না হয়, এই ডেঞ্চারটা যাতে নড়ে না যায় ডানে বা বামে বা ল্যাটারালি বা অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি, যেন নড়ে না যায়, সেই জন্য এই ডাইরেক্ট রিটেনারটা দেওয়া হয়, যেটা একটা রিটেনশন দেয়। ঠিক আছে, এটার যে দুইটা আর্ম আছে পরবর্তীতে আমরা পড়বো। একটা হচ্ছে যে রিটেইনার আর্ম, এই যে একটা রিটেইনার আর্ম, এই যে এই জায়গাটা থেকে অক্লোজাল রেস্ট আমরা যে দেখলাম একটু আগে, এই যে এই যে অক্লোজাল রেস্ট, সরি, হ্যাঁ, এই যে অক্লুজাল রেস্ট, এই যে এই জায়গাটাই। তো এইটাই আমরা দেখলাম। এই যে দেখেন অক্লুজাল রেস্ট, এবং এই যে যেটা দিয়ে পাশে আছে সেটাকে আমরা বলতেছি, কি বলতেছি আমরা এটাকে, রিটেইনার, ডাইরেক্ট রিটেইনার। আচ্ছা, ইনডাইরেক্ট রিটেইনারও এরকমই, যেটা হচ্ছে ডাইরেক্ট রিটেইনারকে হেল্প করবে এবং হচ্ছে অপোজিট টু দা ফালক্রাম লাইন হবে, ফালক্রাম লাইন থেকে দূরে, ফালক্রাম লাইন থেকে দূরে সরে থাকবে। এটা হচ্ছে ইনডাইরেক্ট রিটেইনার। আচ্ছা, আমাদের মোটামুটি আমাদের টপিকগুলো আমরা শেষ করে ফেলছি। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে আমরা এই পুরো টপিকটা থেকে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার থেকে কি কি জিনিস জানলাম, সেই জিনিসগুলো আমরা কতটা আয়ত্ত করতে পারলাম, সেটার উপর ভিত্তি করে এখানে একটা টেস্ট ইয়োরসেলফ দেওয়া আছে। আমি আশা করব আপনারা সবাই যারা ক্লাস দেখতেছেন বা দেখবেন, তারা এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। এটা কোন মডিফিকেশনের মধ্যে পড়ে, নাকি এটা কোনো কেনেডি ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে, এটা কি আমরা বুঝতে পারতেছি, নাকি আমাদের কোনো জায়গায় কনফিউশন আছে, আমাদের পুরো পড়াটাই বোঝা যাবে, বোঝা যাবে সুন্দরভাবে শুধু যদি আমরা এটাকে একটু অ্যান্সারটা বের করার চেষ্টা করি। এই পর্যন্তই আজকে আমাদের টপিক। তো আমরা পিডিএফটা প্রোভাইড করে দিব। আপনারা, আবারও বলছি যে প্রস্তরন্টিক্স একটি ফিগার ওরিয়েন্টেড সাবজেক্ট। তো আপনারা এখানে যত বেশি ফিগার দেখবেন, যত বেশি বইয়ের সাথে পিডিএফ এর সাথে সংশ্লিষ্টতা রাখবেন, তত বেশি আপনারা ভালো করবেন। ইউটিউবে অনেক রকম ভিডিও আছে,
ChatGPT-র হেল্প নিতে পারেন, প্রয়োজনে Google-এর হেল্প নিতে পারেন এবং যত রকম ছবি আমার পক্ষে দেওয়া সম্ভব আমি দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।